তিনজন দৌড়াদৌড়ি করতে করতে পুরো বাড়ি চিল্লিয়ে মাথায় তুলতে লাগলো। এত বড় মেয়ে হয়ে আরাতকে লাফালাফি করতে দেখে আদিবা তালুকদার আরাতকে ধমক দিয়ে দাঁড়াতে বলল। আরাত মায়ের ধমকে দাঁড়িয়ে পিছন ঘুরতেই কারো ঠোঁটের ছোঁয়া আরাতের কপালে পড়লো। হঠাৎ কাণ্ডে দুজন থমকে গেল। আরাত চোখ বড় বড় করে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। তাকবীরকে নিশ্চুপ হয়ে চোখ বন্ধ আর হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকতে দেখে আরাত পুনরায় দৌড়ে নিচের রুমে চলে গেল। তাকবীরের শরীর তীর মেজাজে ফুটে উঠল। বড় বড় নিঃশ্বাস নিলে দ্রুত পায়ে নিজের রুমে গিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে রইল। তুমি কেন বুঝতে পারো না রাত? তোমার এত কাছে আসা আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। তোমাকে হালালভাবে ছুঁয়ে দেওয়ার ইচ্ছাটা বহুদিন, বাট তুমি আমার ভাবনাতে তুমি অন্যকে জায়গা দিয়েছো। রাত, তোমার কল্পনার অন্য কাউকে আমার সহ্য হচ্ছে না। সব কিছু থেকে নিজেকে অনেকটা দূর করতে ইচ্ছে করছে। তোমার কথা মনে এলে নিজেকে এতটা এলোমেলো লাগে কেন রাত? তাকবীর ভোরে উঠে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে পুনরায় বাড়িতে এসে মর্নিং ওয়াকের জন্য ট্র্যাকস্যুট পরেই বের হয়েছিল। ঘামযুক্ত শরীর নিয়ে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে আরাতের কপালে এসে তাকবীরের ঠোঁট ছোঁয়া লেগে গেল। তাকবীর সঙ্গে সঙ্গে হাত মুঠ করে চোখ বন্ধ করলো নিজেকে সামলাতে। প্রায় আধা ঘন্টার সময় নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে কোট প্যান্ট পরে নিজেকে পরিপাটি করে নিয়ে চলো অফিসের উদ্দেশ্যে। আরিশা আর আমার নিচে নেমে আসতে রাবিয়া তালুকদার আরিশাকে বলল রাফিদের ডেকে দেওয়ার জন্য। আমান রাফিকে ডাকতে গেলে আরিশা আশিক আর হাবিবকে ডাকলো ঘুম থেকে ওঠার জন্য। সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসলো সকালে নাস্তা করার জন্য। উপর থেকে আনাস নেমে এলো। রাফি, আমান, মাহির, আরুষ, আশিক, হাবিব, আনাস একসঙ্গে নাস্তা করতে লাগলো। আরিশা একবার আরাদের ডাক দিয়ে নিজেরও সবার সঙ্গে বসলো। রাহিমা সুলতানা, রাবেয়া তালুকদার মিলে সবার প্লেটে পরোটা তুলে দিচ্ছে। সবাই খাওয়ার মধ্যে হঠাৎ গান গাওয়ার আওয়াজে সিঁড়ির দিকে বিস্ময় হয়ে তাকিয়ে রইল সবাই। হাতে চুড়ি ছমছম বাজে, বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তাকে না পাওয়ার কারণে। মিম উচ্চস্বরে গান গাইতে গাইতে হাতে কাচের চুড়িগুলো নেড়ে চেড়ে দেখতে দেখতে নিচে নামছে। মিমের সঙ্গে সন্ধ্যা অন্য ঠিক করতে করতে নামছিল। সবাইকে ওদের দিকে বিস্মিত হয়ে তাকিয়ে থাকতে দেখে সন্ধ্যা মিমের হাত চেপে ধরল। মিম সন্ধ্যার দিকে তাকিয়ে কি হয়েছে জানতে চাইল। সন্ধ্যা ইশারায় সামনে তাকাতে মিম সামনে তাকালো। সবাইকে নিজের দিকে বিস্মিত হয়ে তাকিয়ে থাকতে দেখে মিম লজ্জা পেয়ে চোখিচে বন্ধ করে নিচের দিকে তাকালো। মিমের মুখে রিয়াকশন দেখে সবাই এবার শব্দ করে হেসে উঠল। সবার হাসিতে আরো বেশি লজ্জা পেয়ে গেল। মিম ওর বাবা মার একমাত্র মেয়ে। গ্রামে মিমদের একতলা বাড়ি, বলতে গেলে পুরো বাড়ি মিমের রাজত্ব। মিমের পূর্ব থেকে অভ্যাস পুরো বাড়ি একা একা নাচানাচি করবে, গান গাইবে। সেই অভ্যাস থেকে আজকে উচ্চস্বরে গান গাইতে গাইতে নিচে নামছিল। মাথায় ছিল না এটা গ্রাম না, মিমের ফুপুর বাড়ি। হঠাৎ সবার সামনে গান গেয়ে লজ্জা পেয়ে মিম ডাইনিং টেবিলে যেতে চাইল না। আশিক মিমকে ডাকলো। ছোট আপু, লজ্জা পেতে হবে না, এসে পড়ো। সন্ধ্যা মিমের হাত টেনে নিয়ে আসলো। দুজন পাশাপাশি চেয়ারে বসলো। মিম মাথা নিচু করে চুপচাপ খেতে লাগলো। আরশ আজকে মিমের লজ্জিত হওয়া মুখটা বারবার দেখছে আর নিজে নিজে মুচকি হাসছে। রাফি, আনাস দুজনের চাউনি সিঁড়ির দিকে। দুটো মানুষ একজনের আসার অপেক্ষা করছে। সন্ধ্যার হাবিবের চোখাচোখি তো চলছে। আশিক আজকে আর বেশি বকবক করছে না। আশেপাশে কারো কমতি অনুভব হচ্ছে তার। আর দ্রুত পায়ে এসে চেয়ার টেনে বসে নিজে পরোটা তুলে নিয়ে তাড়াহুড়ো করে মুখে তুলতে লাগলো। এতে সবার মনোযোগ আরাতের দিকে গেল। সন্ধ্যা আরাতকে বলল, আসলি তো এখন? আমাদের সঙ্গে আসতে বললাম, ঢং করে আসলি না কেন? আরাত সন্ধ্যার কথায় পুনরায় আশেপাশে তাকিয়ে এক নজর মাহিরের দিকে তাকালো। আমার ইচ্ছে বলে নিজের খাওয়ায় মনোযোগ দিল। আনাসের নাস্তা করা শেষ, টেবিল থেকে উঠে পড়েছে সে। সবার ব্রেকফাস্ট শেষ প্রায়। ঠিক তখনই সারা রাত কান্না করা আয়রা বিসঙ্গ মুখটাতে পানির ছুটানি দিয়ে নিচে নেমে এলো। রাফির চোখ আয়রার দিকে। আয়রা চোখ মুখের অবস্থা দেখে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল যেন। আয়রা কিচেনের দিকে তাকিয়ে আনহা শেখকে বলল, আম্মু, আমি বাড়িতে গেলাম। বেআইন, আপনাদের গ্রামটা আমাদের ঘুরিয়ে দেখাবেন না? রাফির কথায় আয়রা খাবার টেবিলের দিকে তাকালো। বেশ বিরক্তি লাগলো রাফির কথায়। রাফি আয়রাদের গ্রামের অলিগলি সব চেনা, তারপরও ইচ্ছে করে আয়রাকে নিয়ে ঘুরতে চাইছে। আনহা শেখ মেয়ের কথায় ধমকে উঠলেন, তোমার সমস্যা কি আয়রা? ও বাড়িতে কেউ নেই, তোমার আব্বু এই বাড়িতে। তুমি বাড়িতে একা একা কি করবা?
আজকে রাফিদের সঙ্গে গল্প করো, আড্ডা দাও, রাফিকে সময় দাও। আম্মু, ওনাকে সময় দেওয়ার জন্য আশিক ভাইয়ারা রয়েছে তো। আমার এত মানুষ ভালো লাগছে না, আমি বাড়ি যাব। আয়রার কথায় আনহা শেখ এবার রেগে গেলেন। সব সময় একা থাকতে থাকতে তুমি সবার সঙ্গে মিশতে ভুলে গেছো। সবকিছু তোমার মর্জি মতো চলবে না। যাও নাস্তা করো, আর সবাইকে নিয়ে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাও। আনহা শেখের কথায় আয়রার চোখে পানি এসে গেল। আরিশা বনের হয়ে আনহা শেখকে বলল, আম্মু, ও থাক না প্লিজ, ওদের আর সন্ধ্যায় ঘুরিয়ে আনবে। আয়রা টেবিলে গিয়ে চুপচাপ নাস্তা করতে লাগলো। আনহা শেখ আয়রাকে একবার দেখে পুনরায় কাজে ব্যস্ত হয়ে পড়ল। রাহিমা সুলতানা আয়রাকে চুপি চুপি বলল, এত রেগে আছো কেন? প্রবলেম কি? আই এম ফাইন আন্টি। রাফি আয়রাকে বলল, সরি বেআইন, আমার জন্য আন্টি আপনাকে বকা দিলেন। মুখের দিকে না চেয়ে দ্রুত খাবার ফিনিশ করে বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে আসেন। আয়রা কথাই রাফির মুখে হাসি ফুটে উঠল। এক একে সবাই রুমে চলে গিয়েছে রেডি হতে। আয়রা একা একা ব্রেকফাস্ট করছে। রূপালী বেগম আয়রাকে বলল, তোমরা কোনে বেড়াতে যাবে? জানি না আন্টি। তোমাকেও গ্রামে নদী নাই? হ্যাঁ আন্টি, বাড়ি থেকে কিছুটা দূর হেঁটে যাওয়ার পর সামনে নদী পাওয়া যাবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়। শোনো আয়রা, এই যে মেলা সন্ধ্যার পোলাটা আছে না, আরস নাম, ওর সঙ্গে আমার মাইয়াকে একটু কাছাকাছি রাখো, আচ্ছা? রূপালী বেগমের কথায় রাবেয়া তালুকদারকে একটু বিরক্তি হতে দেখা গেল। এতটুকু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রূপালী বেগম ছেলে দেখা শুরু করছে। গ্রামের মেয়েদের একটু জলদি বিয়ে দেওয়া হয়, তাদের সঙ্গে রূপালী বেগম যোগ হচ্ছে। এবার সে মিমকে বিয়ে দেওয়ার জন্য আয়রা বুঝতে না পেয়ে বলল, কেন আন্টি? আরে মাইয়া, তুমি বুঝো না কে? নদীর পার দিয়ে দুজনে একসাথে কথা কোতে কোতে গেলে প্রেম হব দুজনের মধ্যে। আয়রা তবদা খেয়ে তাকালো রূপালী বেগমের দিকে। এতক্ষণ যাবৎ আনাস সোফাতে বসা ছিল। রূপালী বেগমের কথা কানে পড়তেই ডাইনিং টেবিলের দিকে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে আয়রাকে বলে উঠল, নদীর পানি শুকিয়ে গেছে, তোদের যাওয়া লাগবে না। আয়রার যেন আনাসের কথা কানেই পড়ে নাই, নিজের মতো করে পরোটা খেতে আছে। রূপালী বেগম অবাক হয়ে আনাসকে জিজ্ঞেস করলো, তাতে কি আনসার বাবা? নদীর পানি শুকিয়ে গেছে, তা যাক, ওরা তো যাবে প্রেম করতে। রাস্তার ধার, নদীর ধার দিয়ে হাঁটতে কথা কইতে কইতে ওদের তো প্রেম হব। আনাস নিজের মামির কথায় বিরক্ত হয়ে বলল, মামি, কেউ রাস্তা দিয়ে কথা বলে হেঁটে যাওয়াকে প্রেম বলে না। আরে বোকা পোলা রে, তুমি তো মোর কথা বুঝোই নাই। ওরা হাঁটতে হাঁটতে নিজেদের মতো ফ্রি হয়ে যাবে, তারপর দুজন দুজনের নাম্বার নিয়ে ফোনে কথা কইব। এমনিই তো দুজনের মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি হবে, তাই না? আনাস রূপালী বেগমের কথায় মাথা ঝাঁকিয়ে বোঝাতে কোমরে এক হাত রেখে আরেক হাত দিয়ে কপাল ঘষতে ঘষতে ভ্রু কুচকে আয়রার দিকে তাকালো। মনে মনে কিছু একটা ভাবতে নিমেষে কুচকানো ভ্রু সোজা হয়ে গেল। তোদের সঙ্গে আমিও যাব, তোদের একা ছাড়লে বড় আব্বু রেগে যাবে। আয়রা প্লেটের দিকে তাকিয়ে আনাসকে উত্তর করলো, বড় মামাকে বলে দিব, তোমার প্রয়োজন নেই। আয়রা টেবিল থেকে উঠে কারো দিকে না তাকিয়ে রেডি হতে নিজের রুমে চলে গেল। আনাস আয়রার যাওয়ার দিকে চেয়ে রইল শুধু। আয়রারা ভর দুপুরে খুঁজে পেল না কোথায় ঘুরতে যাওয়া যায়। শেষমেশ সবাই মিলে দুপুরে ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে বিকেলে ঘুরতে যাওয়ার ডিসিশন নেওয়া হলো। পুরো তালুকদার বাড়ি একদিন আগেও মানুষ দিয়ে ভরা ছিল বিয়ের উদ্দেশ্যে। বিয়ে শেষ, মেহমানরা নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। বাড়িটা একদম আগের ন্যায় হয়ে যাবে। দুপুরে ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে যাওয়া। দুপুরে লাঞ্চের পর হাবিব আর সন্ধ্যা একসঙ্গে বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে। হাবিব সন্ধ্যাকে সন্ধ্যার বাড়ির সামনে নামিয়ে দিয়ে হাবিব নিজের বাড়িতে চলে যাবে। আশিক থেকে গেল। আশিক আজকে রাতে তালুকদার বাড়িতে থেকে সকাল সকাল তালুকদার বাড়ি থেকে রাঙামাটি ভ্রমণের উদ্দেশ্যে বের হবে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। শীতের মৌসুমে সবাই মিলে ঘুরতে তালুকদার বাড়ি থেকে বাজারের দিকে যাবে। বাজারের পাশে আহিন আলভির স্কুল মাঠ। আহিন আলভি বলেছে স্কুল মাঠে বিকালে নানান রকম দোকান বসে, যেমন ফুচকা, চটপটি, বটভাজা, চিতই পিঠা, ভাপা পিঠা, হরেক রকমের দোকান বসে থাকে।
আরাত, মিম, আয়রা তিনজন রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দেখে মাহির, রাফি, আরশ তিনজন ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে সোফাতে ওদের জন্য অপেক্ষা করছে। আরাতের আসতে দেখে মাহিরা বসা থেকে দাঁড়িয়ে গেল। আরাত এক নজর মাহিরের দিকে তাকালো। মাহির পূর্ব থেকে আরাতকে দেখছিল। দুজনে চোখাচোখি হতে দুজন দুদিকে চোখ ফিরে নিল। আয়রা, মিম স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আশিকের বের হওয়ার অপেক্ষা করছে। রাফি হেসে আগ বাড়িয়ে আয়রাকে বলল, বিয়ান আর কতক্ষণ ওয়েট করব? চলুন আমরা দুজন সামনে আগাই, ওরা সময় নিয়ে আসবে। রাফির কথায় সবাই বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রাফি সবার দৃষ্টি পরখ করে পুনরায় বলল, আমি বলতে চাইছি আমরা সবাই গল্প করতে করতে সামনে এগোই, ওরা রেডি হয়ে চলে আসবে। রাফির কথায় আয়রা বলল, আপনার মনে হয় অনেক তাড়া, তাই না? আপনি চাইলে আগে যেতে পারেন। বিয়ানদের সঙ্গে ঘুরতে যাওয়ার এতটা এক্সাইটেড কাজ করছে, বসে থাকতে পারছি না, এজন্য এত তাড়া বিয়ান। আয়রা আর কিছু বলল না। আশিক, আনাস একসঙ্গে রেডি হয়ে নিচে নেমে এলো। আনাসকে আশিকের সঙ্গে আসতে দেখে আরাত তীক্ষ্ণ কণ্ঠে আনাসকে বলল, ভাইয়া তুমি কই যাবে? তোদের নতুন বেয়াইদের ঘোরাতে। কিন্তু ফুপি তো আমাদের বলছে। মানুষজন তালুকদার বাড়ির মেয়েদের অন্য ছেলেদের সঙ্গে রাস্তায় দেখলে তালুকদার বাড়ির বদনাম হবে। আমি তোদের জাস্ট গাইড দেব। আরাত ভাইয়ের কথায় মুখ বাঁকালো। আহিন আলভিকে নিয়ে 10 জন মিলে চলল বিকালের মিষ্টি আবহাওয়া উপভোগ করতে। পরিবেশটা শান্ত দেখা গেল। চুপচাপ একে অপরের পাশাপাশি পায়ে হেঁটে চলছে। রাফির মুখ ছটফট করছে কিছু বলার জন্য। কি বলবি কথা খুঁজে না পেয়ে চুপচাপ সবারও সঙ্গে হাঁটতে শুরু করলো। আনাস ফেসবুক স্ক্রল করতে করতে কয়েকবার তাকালো আয়রার দিকে। আয়রা ভাবনাহীন হয়ে হেঁটে চলেছে। আরাতের মনের মধ্যে এক নতুন অনুভূতির সৃষ্টি হচ্ছে। ভালো লাগার পুরুষের সঙ্গে এক পথ চলছে। মনের মধ্যে কল্পনাগুলো ভালো লাগার পুরুষকে নিয়ে অনেক কিছু কল্পনা করতে শুরু করেছে। আহিন আলভি সবার আগে হেঁটে গল্প করছে আর পথ দেখাচ্ছে। তালুকদার বাড়ি থেকে কয়েক মিনিট হেঁটে আহিনদের স্কুল মাঠে এসে দাঁড়ালো সবাই। হরেক রকমের দোকান, মানুষজন দিয়ে প্রতিটা দোকানে ভিড় লেগে আছে। আয়রা, আরাত, মিম, আলভি, আহিন প্রথমে ফুচকা দোকানের দিকে চলে গেল। রাফি, মাহির, আরশ আর আশিক 4 জন মিলে বটভাজার দোকানে গিয়ে 4 জনের জন্য বটভাজা নিয়ে এলো। আশিক আনাসকে তাদের সঙ্গে আসতে বলল। আনাস আশিকের কথায় না করে আরাদের চোখে চোখে রাখতে ফুচকা দোকানের সাইডে দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে লাগলো। মাঠের মধ্যে চেয়ার গোল করে মানুষজনের বসার ব্যবস্থা রয়েছে। মাহিরা চেয়ারে বসে বটভাজা খেতে খেতে আরাদের দেখতে লাগলো। প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে কয়েকজন বাদাবাদি করে ফুচকা খেয়ে যাচ্ছে। আনাস বিরক্ত হয়ে আরাতকে ধমক দিয়ে উঠল। আজকে ফুচকা খেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করার কন্ট্রাক্ট পেপারে সাইন করে এসেছিস? আয়রা কোনো দিকে কান্না দিয়ে এখনো ফুচকা খেতেই আছে। আরাত, মিম, আহিন, আলভি ফুচকা হাতে নিয়ে আনাসের দিকে তাকালো। আনাস আয়রার দিকে তাকিয়ে আয়রাকে আগে নাই দোকান থেকে ফুচকা নিয়ে খেতে দেখে মুখে রাগ ফুটে উঠল। রাগ নিয়ে পুনরায় আরাতকে বলল, আজ এরা জিনিস খেতে খেতে দিন দুনিয়া খেয়ে ফেলেছিস। আশেপাশে তাকিয়ে দেখ কত কি দেখা যায়। আনাসের কথায় 4 জন পাশ ফিরে দেখলো গরম গরম ভাপা পিঠা বানাচ্ছে। আহিন সেদিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে আনাসকে বলল, ভাপা পিঠা বানাচ্ছে, এটা দেখার কি আছে? এখান থেকে বিদা হয়ে বাপা পিঠা খেয়ে আমাকে উদ্ধার কর যা। আনাসের অহেতুক কথা 4 জনের পছন্দ হলো না। আলভি ভাবলেশীন হয়ে আনাসকে প্রশ্ন করলো, কেন ভাইয়া, আপনি কি ভাপা পিঠার মধ্যে আটকে আছেন? আপনাকে উদ্ধার করতে হবে কেন? আনাস ভ্রুকুচকে আহিনের দিকে তাকালো। আহিন আলভি উপরে বিরক্ত হয়ে বলল, আরে বলদ, আনাস ভাইয়া আটকে থাকবে কেন? ভাইয়া টাকা বাঁচানোর জন্য আমাদের সবকিছু অল্প অল্প করে খেতে বলছে। চল আমরা এখন ভাপা পিঠা খাবো। কথাটা বলে আহিন আলভিকে নিয়ে চলে গেল। আহিনকে খোঁচা মেরে কথা বলা দেখে মিম হেসে উঠল। আরাত নিজের ভাইয়ের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে মিমকে সঙ্গে নিয়ে জায়গা ত্যাগ করলো। আনাস ওদের চলে যাওয়ার দিকে থেকে চোখ সরিয়ে নিয়ে আয়রার উপর রাখলো। আয়রাকে আগে নাই ফুচকা খেতে দেখে আনাস ওয়ালেট থেকে টাকা বের করে ফুচকাওয়ালাকে দিতে দিতে রাগী গলায় আয়রাকে বলল, অনেক খেয়েছিস, চল এখন ওদিকে আয়। মামা, ঝালটা আর একটু বেশি দিবেন। বয়স্ক ফুচকাওয়ালা আয়রার দিকে তাকালো। আয়রার চোখ মুখ ঝালে লাল হতে দেখে বললেন, মামা, কথা না বলে বেশি করে ঝাল দিন তো।
আনাস আয়রার হাত থেকে ফুচকার বাটিটা কেড়ে নিয়ে ফুচকা দোকানের উপর রাখলো। আয়রা এতক্ষণে রেগে আনাসের দিকে তাকালো। আনাস রেগে আয়রাকে বলল, সমস্যা কি তোর? জালের চোখ মুখের অবস্থা দেখছিস কি হাল হয়ে আছে? পানিটা খেয়ে নে। আনাস ফুচকার দোকান থেকে পানির বোতল নিয়ে আয়রাকে দিচ্ছে। আয়রা আনাসের হাত থেকে পানি না নিয়ে বিরক্ত মুখে নিজের ব্যাগ থেকে টাকা বের করে ফুচকাওয়ালাকে দিতে দিতে বলল, মামা এটা আমার বিল। আপনার ভাইয়ের সঙ্গে আমি আসি নাই, তো আমি ওনার টাকায় ফুচকা খাবো কেন? কথাটা বলে আয়রা টাকাটা দোকানে রেখে দিয়ে আরাধ্যের দিকে যেতে লাগলো। হঠাৎ রাফি আয়রার সামনে এসে আইসক্রিম ধরে বলল, বিয়াইন, আইসক্রিমটা আপনার জন্য। আইসক্রিমের জন্য ধন্যবাদ বিয়াইশা। রাফি দূরে বসে আয়রাকে আনাসের পানির বোতল ফিরিয়ে দেওয়া দেখতে পেয়ে আইসক্রিমের দোকান থেকে একটা কোন আইসক্রিম কিনে নিয়ে আয়রাকে দিল। আয়রা রাফির হাত থেকে আইসক্রিম নিয়ে দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে সামনের দিকে গেল। আনাস দুজনে যাওয়ার দিকে রুক্ষ নয়নে চেয়ে রইল। আনাসকে দুজনের দিকে তাকিয়ে থাকতে দেখে ফুচকাওয়ালা টাকা আনাসকে ফিরিয়ে দিতে বলল, রেখে দিন। আনাস আয়রা যাওয়ার দিকে রুক্ষ নয়নে তাকে আশিকের কাছে গিয়ে বসলো। আশিক এতক্ষণ যাবৎ আনাসকে দূর থেকে পরখ করছিল। আনাসকে নিজের পাশে বসতে দেখে আনাসকে রাগাতে চেয়ারের সঙ্গে গায়ে দিয়ে গিয়ে উঠল, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মুখে কেন অভিনয়, তোর ভালোবাসা তোর আচরণে কেন বোঝা যায়, তুই দারুণ অভিনয় জানিস রে। আনাস রাগে চোখে আশিকের দিকে তাকালো। কখন জানি পা থেকে জুতা খুলে এত মানুষের মধ্যে মেরে দেয় বলা যায় না। আশিক মাথা ঘুরিয়ে আশেপাশে তাকালো। আশিকের সংমিশ্রণ গানে অনেকেই নজর তাদের উপর। ঠিক তখন আদিলকে দেখা গেল ওদের দিকে আসতে। আদিল এসে আনাসের পাশে চেয়ার টেনে বসতে বসতে আশিকের দিকে এক টুকরো কাগজ এগিয়ে দিতে দিতে বলল, ব্রো, এই নাও তোমার হবু শাশুড়ির নাম্বার। আনাসের রাগী চোখ দুজনের উপর ভ্রু কুচকে এলো। আশিক আদিলের দিকে তাকিয়ে কাগজটা হাতে নিয়ে হাসার চেষ্টা করে আনাসের দিকে একবার তাকালো। পুনরায় আদিলকে বলল, সব জায়গায় সবকিছু বের করতে নেই ইডিয়েট। হবু শাশুড়ির নাম্বার মানে? হ্যাঁ, আমার ভবিষ্যৎ বউয়ের বন্ধুর আম্মুর নাম্বার। রাফিরা কই গেল? খুঁজতে হবে, চল উঠে পড়ি। আশিককে কথা ঘোরাতে দেখে আনাস আর কথা বাড়ালো না। আদিলকে বলল, তুই এই সময় এখানে কেন? তাকবীর ভাইয়া কই? আদিল অবিশ্বাস্য হয়ে আনাসকে বলল, স্যার তো 3:30 ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। স্যার আপনাকে জানাই নাই? হোয়াট? আমার সঙ্গে মজা করছিস? আই এম নট কিডিং ব্রো। আনাস কথা বলল না। ফোনে সময় দেখলো 4:49। তাকবীরের বর্তমান অবস্থান বিমানের মধ্যে। কিছুক্ষণ চুপচাপ এভাবে বসে থেকে আশিকের দিকে তাকিয়ে সবাইকে ডেকে দিতে বলল। আদিল কিছুক্ষণ আড্ডা দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আশিক সবাইকে ডেকে পুনরায় তালুকদার বাড়িতে ফিরল সবাই মিলে। বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে আরিশাকে নিয়ে আমারা চলে গেল নিজেদের বাড়িতে। বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। আয়রা নিজের ঘরে বসে উপন্যাসে মগ্ন। আরাত মিমকে নিয়ে রশ্মিদের বাড়িতে আসলো। 3 দিন যাবৎ আরাত রশ্মিকে ফোনে পায় না। বলতে গেলে রশ্মি ইচ্ছা করে আরাতের ফোন উঠাচ্ছে না। রশ্মি নিজের মার ফোন ধরবে ভেবে রাহিমা সুলতানা ফোন থেকে কয়েকবার রশ্মির ফোনে ফোন দিল আরাত, কিন্তু রশ্মি রাহিমা সুলতানা ফোন রিসিভ করলো না। আরাত এবার রশ্মির বাবার কাছে ভিডিও কল লাগালো। 2বার রিং হওয়ার মাথায় ভদ্রলোক ওপাশ থেকে ফোন রিসিভ করলেন। আরাত ফোন রিসিভ হতে সালাম দিল। ওপাশ থেকে ভদ্রলোক সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছো আরাত মামনি? আরাত মুখ মলিন করে অভিযোগের সুরে বলল, আমার মেয়ে আমাকে ভালো থাকতে দিলে তো ভালো থাকবো আঙ্কেল। ভদ্রলোক আরাতের অভিযোগে বলা কথায় মুচকি হাসলেন। আরাত পুনরায় বলল, আঙ্কেল রশনি কই? আমার ফোন উঠাচ্ছে না, আন্টির ফোন উঠাচ্ছে না। ও কি আমার উপর রাগ করছে? আমার মেয়ে একটা ছেলের জন্য কানাডা চলে এসেছে। বিষয়টা তোমার প্রথম থেকে জানা ছিল, এখন আমাকে জিজ্ঞাসা করছো রশ্মির কি হয়েছে? আমার থেকে তো কিছু বেশি জানার কথা মামনি। আরাত ভদ্রলোকের প্রশ্নে উত্তর করতে পারল না। ভদ্রলোক আরাতকে চুপচাপ থাকতে দেখে বললেন, কানাডা আসার পর কিছুদিন হাসি খুশি ছিল আমার মেয়েটা, আমার সঙ্গে আড্ডা দিত, আমার টেক কেয়ার করতো। ইদানিং মেয়েটা বিহেভিয়ার চেঞ্জ লাগছে। আমার মেয়েটা ঠিক নেই আরাত। আঙ্কেল রশনি কলেজ করে না?
কলেজ, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করেছে, রুম থেকে বের হতে চাইছে না। বেশ কিছুক্ষণ রশ্মিকে নিয়ে কথা বলে আরাত নিজেদের বাড়িতে চলে এলো। রাত 9:30টায় আদনান তালুকদার আনাসকে তাকবীরের হোটেল লন্ডন যাওয়ার বিষয় জিজ্ঞাসা করতে আনাস নতুন ক্লায়েন্টদের সঙ্গে ইম্পর্টেন্ট মিটিং আছে বলে বোঝালো। আনাস ছাদে একা একা অন্ধকারে ঝোপঝাড়ের দিকে তাকিয়ে কিছু নিয়ে ভাবনাতে মগ্ন। একা একা অন্ধকারে কি নিয়ে ভাবছিস? আনাস আশিকের কণ্ঠে নড়ে চড়ে দাঁড়ালো। আশিককে নিজের পাশে দাঁড়াতে দেখে আনাস শান্ত কণ্ঠে বলল, ঘুমাতে যাসনি? ঘুম ধরছিল না, এজন্য ছাদে আসলাম। বলি না তো কি নিয়ে ভাবছিস? তাকবীর ভাইয়া হঠাৎ কাউকে না জানিয়ে আদিলকে রেখে একা একা লন্ডনে যাওয়া কেমন জানি মিলাতে পারছি না। তুই নিজের অনুভূতি বুঝতে পারছিস না, ব্রোকে বুঝবি কিভাবে? আমার অনুভূতি মানে? আশিকের কথায় আনাস আশিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আশিক শব্দ